খুন সহ মানবতা বিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে বললেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। নতুন ভোটার হতে পারে ১৯ লাখ। যাত্রাবাড়িতে এখনো চাঁদাবাজি করছে আওয়ামী নেতা ইমন। একাধিক মামলার আসামি হয়েও ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। প্রত্যেকটা দরজা আটকায় প্রত্যেকটা দরজা কুবাইতে উপরে উঠছে। 3টা ছেলে আসছে তো বড় হ্যামার নিয়ে আসছে। হ্যামার দিয়ে প্রথম যখন বাড়ি মারলো বলতেছে যে ভাঙছে, এবার ওরা শেষ। সাভারে হত্যা মামলার আসামি জামিন পেয়ে সাক্ষী সহ 5 জনকে কুপিয়ে জখম। অভিযুক্তদের এখনো ধরতে পারেনি পুলিশ। এবং চেয়ারে বসে ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশ জারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়ার ঘোষণা। বাইডেনের 28 আদেশ বাতিল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে এমন সুপারিশ করা হয়েছে বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, বিগত 2 নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা, ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়, এটা আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি বিচারের আদালতে বা আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধী সাব্যস্ত হলে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, ফেরারি আসামিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং মনোনয়ন জমা দেওয়ার সময় যেন প্রার্থীরা যারা আমাদের কারাগারে অন্তরীণ আছে তারা ছাড়া আর যারা যে অন্যরা সশরীরে উপস্থিত হয়ে যেন মনোনয়নপত্র জমা দেয়। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এই কার্যক্রম আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলমান থাকবে। পরবর্তীতে 5 ফেব্রুয়ারি থেকে 4 ধাপে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে, যা চলবে 11 এপ্রিল পর্যন্ত। এ সময় ছবি তোলার কার্যক্রমটিও সম্পন্ন করা হবে। 2008 সালের পূর্বে যাদের জন্ম তারা এবার নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। আশা করা হচ্ছে প্রায় 19 লাখ নতুন ভোটার এবার যুক্ত হবে। এছাড়া ভোটারদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। আমাদের বাড়িতে আসছে, আমরা আবেদন করছি, আমরা এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মিডিয়ার পক্ষ থেকে আমরা প্রচার করছি যেন তারা তরুণরা যেন সবাই মিলে একসাথে যেন এই আবেদনটা করে। কারো বাড়িতেও যদি না যায় তারা যেন নির্বাচন অফিসে যে যোগাযোগ করে আবেদনটা করে। আজকে বাসায় গেছিল ভোটার তালিকা জমা নিতে, জমা দিয়েছি। আমার ভাইয়েরটা দিছি, আমার বোনেরটা দিছি, আরো আমার কিছু 2জন ফ্রেন্ড ছিল তাদেরকে ডাক দিয়ে আনছি, তাদেরকেও জমা দিয়েছি। তো আমরা এটা নিয়ে অনেক খুশি। এ বিষয় নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, যারা নতুন ভোটার হচ্ছেন তাদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? দেখুন, ভোটার যে তালিকা আছে সেটি হালনাগাদ শুরু হওয়ার পর থেকেই নতুন ভোটাররা কিন্তু খুবই দেখছি যে তারা খুব আগ্রহ নিয়ে যে ভোটার তালিকায় যে তাদের যে নাম ওঠানো সেটিতে কিন্তু তারা ব্যস্ত, এবং প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো যারা সংশ্লিষ্ট যারা আছে, যারা এই ভোটার তালিকা হালনাগাদ করছে তাদের কাছে যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে নতুন ভোটারদের পাশাপাশি তাদের সহায়তার জন্য কিন্তু সার্বক্ষণিক অভিভাবকরাও আছে। আমরা দেখেছি যে সার্টিফিকেট, অভিভাবকদের যে কাগজপত্রগুলো আছে, তাদের ভোটার আইডি কার্ড, সব দিক থেকেই কিন্তু নতুন ভোটারদেরকে সহায়তা করা হচ্ছে। আমি যদি একটু বলতে চাই যে বরিশাল জেলায় ভোটার তালিকা যে হালনাগাদ কার্যক্রম, সেখানে 225 জন সুপারভাইজার এবং 994 জন তথ্য সংগ্রহকারী কিন্তু তারা
এই বরিশাল মহানগরের যে 30টি ওয়ার্ড আছে এর পাশাপাশি জেলার যে 10টি উপজেলা যে ইউনিয়ন এবং ইউনিয়নের যে ওয়ার্ডগুলো আছে সেখানে কিন্তু তারা তথ্য সংগ্রহের কাজগুলো করছে এবং গতকাল থেকে আমরা দেখেছি যে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিন্তু সকাল থেকে তারা কিন্তু এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং বাড়ি বাড়ি যাচ্ছে এবং নতুন ভোটারদের যে তালিকা সেটি তারা করছে। এর পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে যদি মৃত্যুবরণ যদি কেউ করে তাদের তালিকাগুলো কিন্তু আপডেট করা হচ্ছে। আমরা এছাড়া কথা বলছিলাম নির্বাচন কমিশনের যারা আছে তাদের সাথে, সেই কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে বরিশাল জেলায় এবার 22,22,993 জন ভোটার আছে এবং মোট 5 ভাগ ভোটার বৃদ্ধি পেতে পারে বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এবং সম্ভাব্য 1,11,149 জন নতুন ভোটার হতে পারে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এবং নতুন ভোটারদের হালনাগাদ কার্যক্রমের পরে তাদের ছবি তোলা হবে এবং যাতে নতুন ভোটাররা দ্রুত যাতে তালিকায় অংশগ্রহণ করতে পারে সে কারণে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কিন্তু জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে ভোটার তালিকা হালনাগাদের প্রসঙ্গে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালালেও রাজধানীর যাত্রাবাড়ির চিত্রটা ভিন্ন। দখল, চাঁদাবাজি আর বসত বাড়িতে হামলায় মেতে উঠেছে স্থানীয় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমন সরদার। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আতঙ্কিত এলাকাবাসী। একাধিক মামলার আসামি হয়ে প্রকাশ্যে ঘুরলেও নীরব পুলিশ সদস্যরা। এম এ আজিমের রিপোর্ট। রাজধানীর ধোলাইপাড়ের অলিতে গলিতে দিনে দুপুরে এমন অস্ত্র নিয়ে অবস্থান সন্ত্রাসীদের। বাজার দখল, চাঁদাবাজি আর ছিনতাই যেন নিত্যদিনের কাজ এদের। হামলার ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে হাফিজুর রহমান ইমন সরদার। দেশ টিভির অনুসন্ধান বলছে ইমন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের ইউনিট সভাপতি। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে সক্রিয় অবস্থান ছিল তার। শুধু দখল, চাঁদাবাজি নয়, সম্প্রতি ইমনের সন্ত্রাসী বাহিনী সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায় একটি বাড়িতেও। বাড়িটির দরজা জানালাগুলো এখনো তাদের ভয়াবহতার ছাপ বহন করছে। এই সন্ত্রাস পোলাপান সব নিয়ে আসছে, নিয়ে আইসা নিচের থেকে চাক্কা চুক্কা অনেক মারছে, মাইরা উইরা তারপরে গেট বাইঙ্গা, তারপরে গেটের উপরে প্রত্যেকটা দরজা আটকায় প্রত্যেকটা দরজা কুবাইতে উপরে উঠছে। 3টা ছেলে আসছে, তো বড় হ্যামার নিয়ে আসছে। হ্যামার দিয়ে প্রথম যখন বাড়ি মারলো বলতেছে যে ভাঙছে, এবার ওরা শেষ। তো দ্বিতীয় তালা ভাঙার পর গেটটা খুলে ওনারা করলো কি ঘরের ভিতরে এসে পড়লো। তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো উনি করলো কি আমার মোবাইল টানাটানি করতেছে, বলতেছে মোবাইল ছাড় নাহলে তোকে কোপ মারবো। প্রকাশ্য দিনে দুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও ভয়ে মুখ খুলতে চায় না কেউ। ইমন বাহিনীর কথা জানতে চাইলেও যেন বোবা আর অন্ধ হয়ে যায় সবাই। আমি দেখি নেই, আমি কইতে পারি না এটা। না, ওই সময় আমি দেশের বাড়িতে ছিলাম, এখানে ছিলাম না। না, ওইটা আমি বলতে পারবো না ভাইয়া। ওইটার সম্বন্ধে আমাদের আমি কিছু বলতে পারবো না, আমি জানিও না স্যার। ওইটার আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি গ্রামে ছিলাম। এবার আওয়ামী লীগ নেতা ইমনের মুখোমুখি হতে চাই আমরা। দেশ টিভির উপস্থিতি টের পেয়ে কেচিগেট বন্ধ করে বাসার ভেতরে অবস্থান নেয় সে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কি করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ জানতে অফিসার ইনচার্জের কাছে দেশ টিভি টিম। ইমন প্রকাশ্য ঘুরে বেড়ালেও তার দাবি গ্রেপ্তারে চেষ্টা করছেন তারা। সেটা আমাদের অবগত আমি আছি, তাই আমরা কয়েকবার অভিযানও চালাইছি। যে ওই ব্যাপারে ওই যে ইমনের বাড়িতে এরকম বেশ কিছু লোককে নিয়ে একজন ভদ্রলোকের বাড়িতে আক্রমণ করেছিলেন। পরে আমরা তাৎক্ষণিক নিয়ে অভিযোগ করলে আমরা এটা মামলা নিয়েছি। আওয়ামী সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগ নেতারা পালালেও অদৃশ্য শক্তির বলে ইমন যেন আরো ভয়াবহ হয়ে উঠেছে যাত্রাবাড়ি ধোলাইপাড় এলাকায়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।
হত্যা মামলায় জেল থেকে জামিনে ছাড়া পেয়ে মামলার সাক্ষীসহ 5 জনকে কুপিয়ে জখম করেছে আসামি। সাভারের হেমায়েতপুর এলাকায় ঘটে এই ঘটনা। পলাতক আসামি ফয়সাল ও তার সহযোগীরা। গ্রেফতারে কাজ করছে পুলিশ এবং সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। সাভারের হেমায়েতপুর এলাকায় ত্রাসের রাজত্ব চালায় রকিবুল ইসলাম ফয়সাল ও তার সহযোগীরা। রোববার এই এলাকায় মামলার সাক্ষী সহ কয়েকজনকে কুপিয়ে ফের আলোচনায় আসে এই চক্রটি। 2023 সালে ফেব্রুয়ারি মাসে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ফয়সাল চক্র। পরে হত্যা মামলায় কারাগারে যান তিনি। সম্প্রতি জামিনে ছাড়া পান ফয়সাল। এলাকার প্রভাবশালীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এতে আরও বেপরোয়া হয়ে ওঠে ফয়সাল। হত্যা মামলায় সাক্ষ্য দেয় সাক্ষীদের উপরে চড়াও হন তিনি। এক পর্যায়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় তাদের। এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়। গুন্ডা ভাড়া করে না বাড়ির মধ্যে সবাই মারছে। প্রকাশ্য খুন করার পর কিছু হয়েছে, কিছু করতে পারছে পুলিশ? কোনো বিচার করে নাই। জামিন দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। কিসের জামিন দিল? এই যে 2 বছর পরে আবার প্রকাশ্য 9টা রান্দাও নিয়ে 5 জন মানুষকে কুবাইলো। কি বিচার করলো? তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সানি নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীদের অভিযোগ, আগে থেকে থানায় জিডি করলেও মেলেনি কোনো প্রতিকার। 4 জনে মিলে একজনকে কোপ দিছে আমার বড় জ্যাঠার হাতে, মোহাম্মদ ফারুক হোসেনের হাতে। তার মাথার কোপ তিনি হাত দিয়ে ফিরেছে, তার আঙ্গুল পড়ে গেছে। 5 জনকে কুপিয়ে জখম করার ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলেও এখন পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। 4টে টিম ওখানে গিয়েছে। যাওয়ার পরে দেখা যায় যে একটা পক্ষ প্রচণ্ডভাবে তাদেরকে প্রহার করা হয়েছে এবং গুরুতর জখম করা হয়েছে। আমরা আসামি ধরার জন্য চেষ্টা করছি। দ্রুত হত্যা মামলার আসামি ফয়সাল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জীবন। হাসপাতাল ও ক্লিনিক সহ বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার পরিবর্তে ফেলা হচ্ছে কৃষি জমিতে। এতে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে প্রায় 100 বিঘা আবাদি জমি। এ অবস্থায় দ্রুতই ডাম্পিং গ্রাউন্ড সংস্কারের দাবি স্থানীয়দের। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। পৌরসভার বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি আসছে ময়লার ভাগাড়ে, আর সেই ময়লা খুবলে খাচ্ছে শূকর, কুকুর আর পাখিরা। মানিকগঞ্জ শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে 2012 সালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নির্মাণ করা হয় পৌরসভার এই ডাম্পিং গ্রাউন্ড। হাসপাতাল, ক্লিনিক সহ বাসাবাড়ির বর্জ্যে ডাম্পিং স্টেশনটি যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় কৃষকদের কাছে। জমিতে কাজ করতে গিয়ে সূচকাচ বিধে মারাত্মক জখম সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এছাড়াও আবর্জনার প্রকট দুর্গন্ধে অতিষ্ঠ সবাই। দীর্ঘদিন ধরে জমি থেকে বর্জ্য অপসারণ করে ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করার দাবি জানালেও কর্ণপাত করছে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভার যত ময়লা আবর্জনা এই জায়গায় ফালায়, এই জায়গার ময়লা আবর্জনায় সমস্ত বর্ষার বাড়িতে মনে করেন ছড়িয়ে যায়। কাজ ফালায়, সুই ফালায়, পায়ে বিন্দে ক্ষেতের কাজ করতে পারি না। আমার ক্ষেত খোলা সব করতে পারি না। কামলা আসে না, কামলা সুই বিন্দে এই আবর্জনা ফালায়। হাসপাতালের ময়লা টয়লা ফালালে আমাকে চোখে ক্ষতি হইতেছে। বাসাবাড়ি কিংবা ক্লিনিক্যাল বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা না করা হলে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতাল বা ক্লিনিকের বিভিন্ন বর্জ্য পদার্থ আছে, তার ভিতরে যদি ধারালো বর্জ্য পদার্থ যদি বিভিন্ন জায়গায় অরক্ষিতভাবে রেখে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়, তাহলে সেখান থেকে কিন্তু মরণ ব্যাধিও হতে পারে। যেমন HIV একটা রোগ আছে, সেটা কিন্তু অস্ত্রের মাধ্যমে যেতে পারে। তারপরে আমাদের বলি যে সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি ভাইরাস, এই ধরনের রোগ সংক্রামক রোগ হতে পারে। তবে স্থানীয় কৃষকদের কথা বিবেচনা করে ডাম্পিং গ্রাউন্ডটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কথা জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। এটা একটা সুরক্ষিত একটা জায়গায় হোক, যাতে সাধারণ কৃষকের এই জমিটা কোনোভাবে নষ্ট না হোক, এটা আমি চাইবো। আর ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করতে 100 কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে জানিয়ে সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পৌর এই কর্মকর্তা।
আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য 100 কোটি টাকার একটা প্রপোজাল রয়ে গেছে। একটা সুন্দর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ করা হবে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনলাইন অ্যাপ আগামীর উদ্যোক্তা তৈরি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিহাবুদ্দিন, যেখানে অবসর সময়ে কাজ করে সফল হয়েছেন অসংখ্য নারী। যশোরের সংগঠনটির বর্তমান আয় বছরে 1.5 কোটি টাকা। সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। লাল গালিচা, মাথায় মুকুট আর ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বছরের সেরা উদ্যোক্তাদের। শিহাবুদ্দিন পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। করোনাকালে ঘরে বসেই কিছু করার প্রয়াস থেকে তৈরি করেন আগামীর উদ্যোক্তা অ্যাপ। অ্যাপটির মাধ্যমে হোমমেড ফুড বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। প্রথমেই 30 জন নারী উদ্যোক্তা নিয়ে শুরু হয় পথ চলা। এখন এ প্ল্যাটফর্মে কাজ করছেন 8 শতাধিক নারী। জিরো থেকেই শুরু করা মূলত, সেখান থেকে আমরা এখন সবাই প্রায় মোটামুটি স্বাবলম্বী। প্রথম থেকে আমার প্রথম বছরে 4 লাখ টাকা সেল হয়েছিল, আমি এবছর 12 লক্ষ টাকা প্লাস সেল করছি এবং আমি আমার মানে মোট সেলস আপনার 32 লাখ প্লাস। অবসর সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছেন নারীরা। রান্না করা খাবার, চালের গুঁড়া, গুড়, পাটালি বা কেক, যে যা পারেন তাই বিক্রি করছেন প্ল্যাটফর্মে। এসব জিনিস গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য কর্মসংস্থান হয়েছে অনেক ছেলেদেরও। 2020 সাল থেকে শুরু করে আমি এখানে আসি রাইডার হিসাবে। 2020 সালের থেকে আমাদের কাস্টমারদের কাছে এই খাবারগুলো পৌঁছে দেওয়ার মতন মানুষের খুবই অভাব ছিল। আমরা স্টুডেন্টরা ওই সময় ভেবে দেখলাম যে আমরা এর পাশাপাশি করতে পারি। আমি সহ আমার পাশাপাশি অনেকেই ছিল এখানে শুরু থেকে শেষ পর্যন্ত। এখন পর্যন্ত এত 4 বছর কন্টিনিউ কেউ করতে পারেনি। আমার টোটাল সেলস এখানে 1.5 কোটি টাকা। খুব অল্প সময়ে যশোরে ব্যাপক সাড়া ফেলে এই প্ল্যাটফর্মটি। গুটি গুটি পায়ে পথ চলা এই ফাউন্ডেশনটির বর্তমান ইনকাম বছরে প্রায় 1.5 কোটি টাকা। যশোরের এখন পর্যন্ত 2020 সাল থেকে সবথেকে বড় গ্রুপ বলেন, বড় ই-কমার্স প্ল্যাটফর্ম বলেন, সেটা আগামী উদ্যোক্তা ছিল, আছে এবং ইনশাআল্লাহ থাকবে। আর এরপরে কথা সেলসের দিক থেকে যদি বলেন, আমাদের এখানে দক্ষিণবঙ্গের ভেতরে বলেন বা খুলনার ভেতরে বলেন, আমার জানা মতে ই-কমার্স বিজনেসে এরকম ধরনের সেলস যেটা 1.47 লক্ষ টাকা এরকম করে নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম করেছে আমার জানা নেই। সংগঠনটি সামনের দিনে আরো কর্মসংস্থান তৈরি করবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। ক্ষমতার চেয়ারে বসেই একের পর এক নির্বাহী আদেশে সই করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্যারিসের জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা তার। এছাড়া বাতিল হয়েছে বাইডেন প্রশাসনের 78টি নির্বাহী আদেশ। ক্যাপিটাল হিলে দাঙ্গার সঙ্গে সম্পৃক্ত 1,500-এর বেশি মার্কিনীদের ক্ষমাও করেছেন ট্রাম্প। বিস্তারিত আরবিদ আফসারের প্রতিবেদনে। অভিষেক অনুষ্ঠানের পর দম ফেলার ফুরসত পাচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। একের পর এক জারি করছেন নির্বাহী আদেশ। ক্যাপিটাল ওয়ান এরিনাতে উপস্থিত হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে সই করছেন তিনি। এ যেন যুক্তরাষ্ট্রের জন্য এক সুবর্ণ যুগের সূচনা। আপনারা সবাই যুক্তরাষ্ট্রের জন্য শুরু এক সুবর্ণ যুগের সাক্ষী। পুরনো দিনগুলো আবার ফিরে এসেছে আমাদের মাঝে। যেই কথা সেই কাজ। শুরুতেই প্যারিসের জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম সরালেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরে এলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। প্রত্যাহার করা হয়েছে বাইডেন প্রশাসনের সই করা 78টি নির্বাহী আদেশ। গত প্রশাসনে অনেকগুলো নির্বাহী আদেশের কারণে অন্যান্য দেশগুলো তাদের অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। এসব আদেশ প্রত্যাহারে আমি সই করছি। বাইডেন প্রশাসনের কারণে মার্কিনীদের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটি মার্কিন ইতিহাসের সবথেকে ব্যর্থ প্রশাসন। 2021 সালের জানুয়ারির শুরুতে ক্যাপিটল হিলের দাঙ্গার সঙ্গে সম্পৃক্ত 1,500-এর বেশি মার্কিনীদের নজিরবিহীন ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রে প্রাউড বয়েস ও ওথ কিপার্সের মতো কট্টর ডানপন্থী সংগঠনগুলোকে জেল থেকে দিয়েছেন মুক্তি। এছাড়াও সন্ত্রাসী দেশের তালিকায় তালিকাভুক্ত করা হয়েছে কিউবাকে। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্রুত আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পাশাপাশি ফেব্রুয়ারির শুরু থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যতে 25% শুল্ক বসানো হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের গণনির্বাচন প্রক্রিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেখা দিয়েছে অস্থিরতা। প্রেসিডেন্ট ট্রাম্প চেয়ারে বসার সঙ্গে সঙ্গে অবৈধ অভিবাসীর ঢল নামতে পারে বলে মেক্সিকোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল 6 দশকে মধ্যপ্রাচ্য নীতিতে সবচেয়ে খারাপ রেকর্ড বাইডেন প্রশাসনের। এবার ট্রাম্পের আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের দিন এমন জ্বালাবই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ সময় অঞ্চলটির জন্য ট্রাম্প প্রশাসনের বাস্তবসম্মত নীতি গ্রহণ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি। নাসরিন আক্তারের রিপোর্ট। এবার বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, গেল 6 দশকে মধ্যপ্রাচ্য নীতিতে বাইডেন প্রশাসনের রেকর্ড সবচেয়ে খারাপ। এর পেছনে গেল 16 মাসে বাইডেন প্রশাসনের ছত্রছায়ায় গাজায় সংঘটিত হওয়া গণহত্যাকে দায়ী করেন তিনি। অন্যদিকে ট্রাম্পের আগমন ঘিরে আশার বাণীও শোনান ইরানের এ নেতা। জানান, মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্প প্রশাসনের বাস্তবসম্মত নীতি গ্রহণের বিষয়ে আশাবাদী তিনি। সোমবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আরও জানান, ট্রাম্পের অধীনে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিগুলো বাস্তবসম্মত হবে বলে আশা তার। এ সময় ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে বাইডেন প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেন ইসমাইল বাঘাই। 2015 সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সাথে পরমাণু চুক্তি হলেও 2018 সালে এ চুক্তি থেকে বের হয়ে আসে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন। এ সময় ইরানের ওপর পারমাণবিক ও অর্থনৈতিক নানা নিষেধাজ্ঞাও আরোপ করে ট্রাম্প। তবে নতুন ট্রাম্প প্রশাসন আবার এ চুক্তিতে ফিরবে কিনা তা নিয়েও ধোঁয়াশায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলের আক্রমণে একের পর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়ে বিপাকে ইরান, এমন দাবি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। মাইকেল ওয়ার্টস জানান, গেল বছর ইসরায়েলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ায় পিছিয়ে পড়েছে ইরান। সেই সঙ্গে অন্যতম মিত্র সিরিয়ার আসাদ সরকারের পতনে ইরান বিপাকে বলেও মন্তব্য করেন তিনি, যদিও তা অস্বীকার করে আসছে ইরান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।